চাচা, তুমি কিছু বলবে? না, কিচ্ছু বলবো না, শুধু শুধু তোকে একটু আদর করি। চাচা, তুমি আমার চাচা হও, ছাড়ো। হবে রে, ছাড় 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 ছাড়, এটা ছাড়ো আমাকে। ছাড় ছাড়। এটা কিসের চিঠি স্যার? চিঠিটা আজ সকালবেলা থানায় এসেছে। খামের উপর কোনো ঠিকানা লেখা নেই, শুধু লেখা বড়বাবু পুলিশ থানা। স্যার তাহলে তো এটা অন্য কোনো থানার উদ্দেশ্যও হতে পারে। হতে পারতো, কিন্তু যেহেতু পোস্ট অফিসটা আমাদের থানারই অন্তর্গত, তাই আমাদের থানায় দিয়ে গেছে। আর আই এম শিওর যে আমাদের এই ব্যারাকপুর থানার অঞ্চল থেকে এই চিঠিটা পোস্ট করা হচ্ছে। স্যার তার মানে যে প্রেরক সে নিশ্চয়ই ব্যারাকপুর থানার অন্তর্গত বাসিন্দা। একদমই তাই। যাই হোক, পড়া শুরু করো, সময় নষ্ট করার মতো আর সময় নেই। শ্রদ্ধেয় বড়বাবু, আমার নাম জিয়া খাতুন। আমার যখন 15 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমরা শান্তিপুরের হিজুলি গ্রামে বসবাস করতাম। যদিও আমাদের কাছে জমি ছিল, কিন্তু বাবা অন্যের জমিতে দিনমজুরের কাজ করত। কোনো রকমে আমাদের সংসার চলতো। কিন্তু বাবা মারা যাওয়ার পর আমি আর আমার মা মমতাজ খাতুন অগাধ জলে পড়লাম। বাবার অনেক ধার দেনা ছিল, জমি বাড়ি বেচে সেগুলো শোধ করতে হলো। আমরা রাস্তায় এসে দাঁড়ালাম। সেই সময় আমাদের কাছে উদ্ধারকর্তা হয়ে এলো আমারই এক দুঃসম্পর্কের চাচা। চাচার নাম ছিল মাসুদ রহমান। চাচা আমাদের নিয়ে চলে গেল তার নিজের বাড়ি কদমপুরে। কদমপুর শান্তিপুর স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে। চাচার একটা নিজস্ব তাঁতকল ছিল, টাকা পয়সা ছিল অগাধ। আল্লাহর দুধ হয়ে চাচা আমাদের নিয়ে গেল তার নিজের বাড়ি। ফতেমা, আরে আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে আয়। ফতেমা, ও ফতেমা। কি হয়েছেটা কি? হ্যাঁ, এত গলা ফাটিয়ে ডাকার কি হয়েছে? ও বাবা, এরা আবার কারা? আরে আরে আরে, শোনো না শোনো না, আরে তোমাকে আমি বলেছিলাম না যে আমার এক ফুফাতো বড় ভাই থাকে, গিয়াসউদ্দিন, আরে হিজুলিতে থাকে। ওর ইন্তেকাল হয়েছে, তাই ওর বিবি আর মেয়েকে নিয়ে চলে আসলাম। তুমি বিশ্বাস করবে না ফতেমা, আমার চোখ দিয়ে না জল চলে এসছে। ওদের বাড়িতে গিয়ে দেখি ওদের বাড়ি বলে আর কিচ্ছু নেই, ওরা সব পথে বসে আছে। তাই তুমি উদ্ধার কর্তা হয়ে উদ্ধার করে নিয়ে চলে এলে? পথ থেকে তুলে আনলে বাড়ি দেবে বলে? আরে আমাদের তো এত বড় বাড়ি, আমরা তো দুটো মাত্র মানুষ, পুরো বাড়িটাই তো ফাঁকা পড়ে থাকে, তাই ওদের নিয়ে আসলাম। আরে ওরা বিপদে পড়েছে, মানুষের বিপদে তো একটু পাশে দাঁড়ানো যায়। না না, যায় না। ফাঁকা বাড়ি পড়ে আছে বলে উনি রাস্তা থেকে কুকুর বেড়াল তুলে এনে বাড়ি ভরাতে চাইছেন। হ্যাঁ, আমি এদিকে খাটবো, রেঁধে বেড়ে খাওয়াবো, আর উনি রাস্তা থেকে লোক তুলে এলে রংঘরখানা বানাবেন। এসব এখানে চলবে না। আমি ভালো রাঁধতে পারি ভাবি, আপনি যদি চান আমি রাধা বাড়ার দায়িত্বটা নিতে পারি। আমাদের জন্য কেন, আপনাকে নিজেদের জন্যও রাঁধতে হবে না। ব্যাস, তাহলে হয়ে গেল। এবার থেকে মমতাজ রান্না করবে, তার বদলে ওরা দুবেলা দুটো খাবে আর এক জায়গায় থাকবে। তোমার আর কোনো চিন্তা নেই, তোমায় আর রান্নাঘরে যেতে হবে না। এই শোনো, আমরা না হাগুরে ঘরের লোক নই। হ্যাঁ, শাক পাতা রেঁধে ভরে পেট পুরাই না। আমরা 5 পদ রান্না করি, সাথে মাছ মাংস। এসবের অভ্যেস তোমার আছে? হ্যাঁ ভাবি, আছে। জিয়ার বাবা যখন সুস্থ ছিল আমাদের বাড়িতে মাছ মাংস হতো, আমি সব রাঁধতে পারি। গাটে কড়ি না থাকলে কি হবে, বড় বড় বুলি আছে। বলি বেগম সাহেবা, শুধু রাধা বাড়া দিয়ে তো আর সংসার চলে না। সংসারে আরো অনেক কাজ আছে, সেসব তো আমার জানা আছে। হ্যাঁ ভাবি, আমি আর আমার মেয়ে মিলে সংসারের সব কাজ করে দেবো, আপনি কিচ্ছু ভাববেন না। আসলে মেয়েটা সমর্থ হয়েছে তো, ওকে নিয়ে রাস্তায় দাঁড়ালে মান চলে যাবে। হাত জোর করছি ভাবি, আপনাদের কাছে হাত জোর করছি, একটু মাথা গোছার ঠাইটা অন্তত দিন। ঠিক আছে ঠিক আছে, এই কান্নাকাটির পালাগান দেখতে আমি আসিনি। যাও, গোসল সেরে রান্নাঘরে চলে যাও। ঠিক আছে ভাবি। এই চল 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 চল, তোদের ঘরে এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, চল চল। তাই মেয়ে, এদিকে আয়। কি নাম তোর? জিয়া।
কথাটা না কান খুলে মাথায় ঢুকিয়ে রাখ। এই বাড়িতে না পায়ের উপর পা তুলে খাবার জুটবে না, খেটে খাবার জুটাতে হয়। বাড়িতে ঘর মোছা বাসন মাজা সব পড়ে আছে, তুইও কাজে লেগে পড়। চাচার বাড়িতে গিয়ে আমরা বুঝে গেলাম যে এই বাড়িতে মা আর আমাকে রান্নার লোক আর কাজের লোক হয়ে থাকতে হবে। তবু চাচার প্রতি কৃতজ্ঞ রইলাম, বিপদের সময় উনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এভাবেই চলতে লাগলো আমাদের। মা রান্না করা কাপড় কাচার কাজ করত, আর আমি করতাম ঘর পরিষ্কার বাসন মাজা আর দোকান বাজার করার কাজ। চাচা নিজের মতো থাকতো, কিন্তু ফতেমা চাচি পান থেকে চুন খসলে মুখঝামটা, মার গালাগালি কিছুই বাদ দিত না। মমতাজ, মমতাজ, হ্যাঁ ভাবি, কি করছিলি তুই? বাথরুমে অনেকগুলো জামা কাপড় ছিল, ওগুলোই কাচ্ছিলাম। কাপড় কাচ্ছিলি? এই তোর কাচার নমুনা? দুবেলা কারি কারি গেলার বেলা তো মনে আছে। কেন ভাবি, আমি তো ভালো করে কেচে দিয়েছি। ভালো করে কেচেছিস? তাহলে দাগটা কোত্থেকে এলো? দাগ? আমি তো খুব ভালো করে কেচেছি, দাগ ছিল না তো। আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? না না ভাবি, মানে আমি সেটা বলতে চাইনি। দাগটা কোথায় আছে তুমি একটু দেখে দাও, আমি এক্ষুনি কেচে দিচ্ছি। এই এত বড় চাদর হাতরে দাগ খোঁজার সময় আমার নেই। তোকে কাচতে বলেছি, তুই কাচবি। ঠিক আছে। শোন, সাথে এগুলো নে, এগুলোও কাচবি। যা। তুই এখানে কি করছিস? ঘর মোছা হয়ে গেছে? হ্যাঁ চাচি। ঠিক আছে, তাহলে তুই এখন বাজারে যা। ওই 3 রকম মাছ আনবি, কিলোখানে কাতলা মাছ, 2 কিলো কই মাছ আনবি, আর হাফ কিলো মতন ঘুষো চিংড়ি আনবি। কই মাছটা আবার কাটিয়ে আনিস না যেন, 2 দিন ধরে খাবো ওটা। ওই কিছুটা কই মাছ জিয়ে রাখবি, আর বাকিটা তুই আর তোর মা মিলে আঁশ ছাড়িয়ে কেটে রান্না করবি। আমার কাছ থেকে টাকা নিয়ে যা। ধ্যাত, এই নিয়ে 17 বার হলো। কি 17 বার হলো? এই যে তোমার চটির ফিতে খুলে যাওয়া। তার মানে আপনি আমাকে ফলো করতে করতে এগুলো গোনেন? না না, রোজ গুনি না। রোজ শুধু ফলোটাই করি, আজ একটু ঘন ঘন ফিতেটা খুলে যাচ্ছে তো, তাই একটু গুনে দেখছিলাম আর কি। আপনার এই সময় কোনো প্যাসেঞ্জার থাকে না? হ্যাঁ থাকে তো, নি না। মানে? তুমি যখন বাজার থেকে ফেরো আমি তখন তোমায় ফলো করি, তাই তখন আর প্যাসেঞ্জার নেই না। হাই আল্লাহ, কেমন রাক্ষসের মতন সত্যি কথা বলে ফেলে। রাক্ষস বুঝি সব সত্যি কথা বলে? জানি না। কেন? এই তো তুমি বললে যে রাক্ষসের মতো সত্যি কথা বলে ফেললাম। আমার মনে হলো রাক্ষস বুঝি সত্যি কথা বলে, কখনো পরীক্ষা করে দেখিনি। আমি যে সব সত্যি কথা বলছি সেটা বুঝলে কি করে? আপনি যে আমায় বাজার থেকে ফেরার পথে রোজ ফলো করেন সেটা আমি আগেই দেখেছি। উফ, জুতোর ফিতেটা আবার খুলে গেল। হয়ে গেল। শোনো, তুমি এক কাজ করো তো, আমার অটোতে উঠে বসো। কেন? আপনি বুঝি আমায় বাড়ি পৌঁছে দেবেন? সে তো দেবই, তার আগে তোমাকে জুতো সারাইয়ের দোকানে নিয়ে যাব, সেখান থেকে জুতো সারিয়ে আমি তোমায় বাড়ি দিয়ে আসবো। আপনি প্যাসেঞ্জার তুলবেন না? বিশেষ প্যাসেঞ্জার না পেলে তুলি না, আর আজ সেই বিশেষ প্যাসেঞ্জারটা পেয়ে গেছি, তাই তুলে নিচ্ছি। ধ্যাৎ, আবার সত্যি কথা বলে দিল, রাক্ষস কোথাকার। চলো অটোয় বসো, আসো। এসো, বেরিয়ে এসো। কি হলো, এখানে দাঁড়ালেন যে? এই তো এই গলিতে একটা জুতো সারাইয়ের দোকান আছে, দাও চটিগুলো খুলে দাও। এ বাবা,
না না, আমার পায়ে পড়া জুতো আপনি কেন ধরবেন? আরে দাও না, বেশি পাকামো করো না, বাচ্চা মেয়ের মতো থাকো, দাও। আমি আসছি, এখানেই দাঁড়াবে। হ্যাঁ, নাও এবার এটা পড়ে ফেলো। এ মা, এটা কার চটি? তোমার? আমারটা তো অন্যরকম ছিল। তাহলে ধরে নাও যে তোমার রাক্ষস ম্যাজিক করে সব পাল্টে দিয়েছে, এবার থেকে এটাই পড়বে। বাড়িতে বকবে। কেউ বকবে না। যদি জিজ্ঞেস করে কোত্থেকে পেয়েছি, তখন কি বলবো? তুমি বলবে যে বলবে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। ধুৎ, তা আবার হয় নাকি? তাহলে বলবে যে একটা রাক্ষস তোমায় উপহার দিয়েছে। কেউ বিশ্বাসই করবে না। যে বিশ্বাস করবে না আমায় এসে বলবে, রাক্ষস তাকে একেবারে গুতিয়ে দেবে। রাক্ষস গুতোয় না, তাহলে কামড়ায়। আচ্ছা শোনো না, অনেক দেরি হয়ে গেছে, এবার আমি যাই, চাচি বকবে। ঠিক আছে, আমি তোমার বাড়ি ছেড়ে দিচ্ছি, তোমার হেঁটে গেলে এমনি তো দেরি হয়ে যাবে। না না, তোমার গাড়ি থেকে নামতে দেখলে আরো বেশি বকবে। আহা, আমি তোমার বাড়ির আগেই গাড়ি দাঁড় করিয়ে দেবো, তুমি নেমে যাবে, তাহলে তো কিছু হবে না। এটা তুমি ঠিক বলেছো, চলো। চলো, তোমাকে আগেই ছেড়ে দেবো আমি, ওঠো। আমার অন্ধকার জীবনে সুলেমান এলো ভোরের আলোর মতো। আমরা ছোটবেলা থেকে জমানো সব খুশি, সব হাসি যেন সুলেমানের ম্যাজিকে আমার জীবনে ফিরে এলো। চাচা বা চাচি গুণাক্ষরেও টের পেল না সুলেমানের কথা, এমনকি মাকেও তখন সব জানানো হয়নি। একদিন ঠিক করলাম সবাই ঘুমিয়ে পড়লে মায়ের বুকে মুখ গুজে সুলেমানের কথা বলবো। মা বিছানার আসার আগেই ঘুমিয়ে পড়েছিলাম। একটু বেশি রাতে ঘুম ভেঙে গেল, দেখলাম বিছানায় মা নেই। মাকে খোঁজার জন্য উঠে এলাম বসার ঘরে, কিন্তু ঢুকতে গিয়ে দেখি। তুই না আজকাল না খুব দেরি করে আসিস, জানিস তো প্রতিমা কখন ঘুমিয়ে পড়েছে? সংসারে অনেক কাজ থাকে, সব করতে গিয়ে একটু দেরি হয়। আরে এত রাত্রে তুই কি কাজ করিস? রাতের বাসনগুলো মাজতে হয়, সকালে মাজতে গেলে অনেক সময় লাগে। কিন্তু আমি তো শুনেছি যে জিয়াই নাকি রাতের বাসন মাজে। সকালে আর দুপুরে বাসনটা ও মাজে, রাতের বাসনটা আমিই মেজে ফেলি। ও ছোট মানুষ, ও আর কত পারে। শোন না, তোর মেয়ে কিন্তু এখন আর অতটা ছোট নয়, মেয়ে কিন্তু বেশ ডাগর হয়ে উঠছে রে। কোথায়? ও তো এখনো ছোট, মাত্র 16 বছর বয়স। 16 বছরের মেয়ে অত ছোট হয় না রে, তোর মায়ের মন, তাই তোর কাছে ও ছোট লাগে। জানিস আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, মাঝে মাঝে মনে হয় তুই যখন দেরি করে আসিস না, যে আমি তোর ঘরে চলে যাই, কি আমি তোর মেয়েটাকে না একটু বড় করে দিই। এসব কথা একদম বলবেন না ভাইয়া, ও না আপনার ভাতিজা হয়। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। সবই তো বুঝলাম, কিন্তু মাঝে মাঝে না এই শরীর আর মন নিয়মের কথা শুনতেই চায় না, কি করব বল? না না ভাইয়া, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, আমাকে আপনি শেষ করে দিন। কিন্তু আমার মেয়েকে। ঠিক আছে, তাহলে এখন তোকে দিয়েই বাকিটা করব। মায়ের সাথে চাচার যে ওইসব সম্পর্ক চলছিল তা আমি জানতাম না, কিন্তু চাচা যে নানা অজুহাতে আমার শরীর ছোঁয়ার চেষ্টা করে সেটা আমি আগেই বুঝেছিলাম। না কোনো জিডি, না কোনো এফআইআর, শুধুমাত্র একটা চিঠি হয়ে উঠেছিল একটা কেস। আর সেই চিঠি লিখেছিল 16 বছরের মেয়ে জিয়া খাতুন। জিয়ার বয়স যখন 15 বছর, তখন তার বাবা মারা যায়। জিয়ার বাবা মারা যাবার পর জিয়া আর জিয়ার মা মমতাজ খাতুন অগাধ জলে পড়ে। জিয়ার বাবার কিছু দেনা ছিল, সেই দেনা শোধ করতে জমি বাড়ি বিক্রি করে মা মেয়েতে রাস্তায় এসে দাঁড়ায়। আর ঠিক সেই মুহূর্তে জিয়ার এক দুঃসম্পর্কের চাচা মাসুদ রহমান উদ্ধারকর্তা হিসেবে দাঁড়ায় তাদের সামনে। এদিকে দজ্জাল চাচি ফতেমা বেগম যেমন জিয়া আর জিয়ার মায়ের সঙ্গে শুরু করেছিল শ্রমের অত্যাচার, তেমনি চাচা মাসুদ রহমান ভালো মানুষের মুখোশ খুলে দিয়ে জিয়া আর জিয়ার মায়ের ওপর শুরু করেছিল চরম যৌন অত্যাচার। কি শুনতে খুব অবাক লাগছে, তাই না? সবে তো শুরু,
জিয়ার জীবনে ঘটেছিল এরকম আরো অনেক অনেক ঘটনা, আর সেই ঘটনার ঘনঘটা নিয়ে আমি ব্যারাকপুর থানার ওসি রাজা মুখার্জি ক্রাইম ডায়েরির আজকের পর্বে নিয়ে এসেছি আপনাদের সামনে এক নতুন এপিসোড। দেখতে থাকুন। জিয়া, কিরে চা হলো? হ্যাঁ আনছি চাচা। কিরে আজকে চায়ে ঠিক মতো চিনি দিয়েছিস তো, নাকি আজকেও চিনি কম দিয়েছিস? আর চিনির বয়াম নিয়ে এসেছি, তোমার যতটা লাগে দিয়ে নাও। বাহ বাহ বাহ, খুব ভালো করেছিস। তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় না, বস বস। দে চিনি দে, দে 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 চিনি দে। হ্যাঁ বল, চিনি দে, ভালো করে গোলা। কি ব্যাপার কি? কি করছো তুমি? ওই চা খাচ্ছিলাম, মানে ইয়ে ও ঠিক চা চিনি গোলাতে পারে না তো, তাই শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে চা বানাতে হয়। ওকে শেখাতে হবে না, তুমি নিজেই চাই চিনিটা গুলিয়ে নাও। তাই মেয়ে, তুই হায়াম মেয়ে কোথাকার, কি করছিস তুই এখানে? হ্যাঁ, তোর কাজ নেই? কি করছিস? আমি তো কাজই করছিলাম চাচি। এটা কি কাজ করছিলি? এই কোলে বসে বসে চিনি গুলিয়ে দিচ্ছিলি? যা এখান থেকে, যা। আর এই যে তুমি, তোমার না এই বেলের লাপনা চলবে না। এই বাড়িতে যদি আমি আর বেলের লাপনা তোমার দেখেছি, প্রথম এই মা আর মেয়েকে বাড়ি থেকে তাড়াবো, তারপর ঠ্যাং দুটো কেটে তোমাকে বাড়িতে বসিয়ে রেখে দেবো বলে গেলাম। চাচা তার সুপ্ত ইচ্ছে চাচির ভয়ে বেশি দিন চেপে রাখলো না। একদিন চাচি ওনার খালার বাড়িতে বেড়াতে গেল। মা রান্না করতে করতে এলো আমাদের ঘরে। জিয়া, শোন না, মুদিখানা শেষ হয়ে গেছে, ওগুলো সব আনতে হবে। ঠিক আছে আমি যাচ্ছি। তোকে যেতে হবে না, ব্যাগ প্রচন্ড ভারী হবে। তুই এখানে বসে শাকটা বেছে দে, আমি গিয়ে নিয়ে আসছি। এখানে বসে শাক করবো, চাচি দেখলে আবার বকাবকি করবে। তোর চাচি বাড়িতে নেই, খালার বাড়ি গেছে। তুই কাজটা কর, আমি আসছি। নে, ঠিক আছে, চুলটা বেঁধে নিয়ে আমি কাজটা করে ঠিক আছে, তাড়াতাড়ি করে দিস কিন্তু। হ্যাঁ, চাচা তুমি কিছু বলবে? না, কিচ্ছু বলবো না, শুধু শুধু তোকে একটু আদর করি। চাচা তুমি আমার চাচা হও, ছাড়ো। কি করছো চাচা? চাচা আমাকে ছেড়ে দাও। শুধু শুধু জোড়াজোড়ি করলি, এরকম কেউ করে? আমি তো তোর চাচা রে। তারপর চাচার কাছে ধর্ষিতা হয়ে বিধ্বস্ত অবস্থায় পড়েছিলাম ঘরে। একটু পরে মা এলো, রান্নাঘরে কিনে আনা মুদিখানার মালগুলো রেখে ঘরে এসে আমাকে দেখলো। এই জিয়া, শাক বাছা হলো। জিয়া, এই জিয়া, কি হয়েছে তোর? তোকে এরকম দেখতে লাগছে কেন? এভাবে বসে আছিস কেন? বল, কি হয়েছে? মা, চাচা আমার সঙ্গে কি করেছে? কি করেছে তোর চাচা তোর সাথে? আপনার এই বাড়িতে থাকবো না, আমাকে তুমি দূরে কোথাও নিয়ে চলো। মা দূরে চলে গেল, কিন্তু আমায় নিয়ে গেল না। সেই রাতেই মা আত্মহত্যা করলো। বাবার ছায়া আমার আগেই চলে গিয়েছিল, এবার চলে গেল মায়ের অবলম্বন। পরের দিন মাকে কবরখানায় দাফন করা হলো। দাফনের কাজ শেষ করে দুপুরে আমি আবার ফিরলাম চাচার বাড়ি। সেদিন ফতেমা চাচি রান্না করেছিল, কিন্তু বাসন মাজার কাজটা আমাকেই করতে হলো। রাতে আমি আমাদের ঘরে শুয়েছিলাম, ঘুম আসছিল না। একটু বেশি রাতে চাচা এলো। কোনো কথা না বলে আমার শরীর নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দিল। আমি সেদিন আর কোনো বাধা দিলাম না। জিয়া, এই জিয়া, এই দাঁড়াও।
জিয়া, কি ব্যাপার জিয়া? তোমাকে 2 দিন আমি দেখি না। কি হয়েছে তোমার? তোমার একটা মোবাইলও নেই যে আমি তোমায় ফোন করব। কি হয়েছে জিয়া? তোমার শরীর খারাপ নাকি কোথাও গেছিলে? এই জিয়া, বলো না আমার, কাঁদছো কেন? আজ কেঁদো না, কেঁদো না। কি ব্যাপার, কি হয়েছে বলো। তুমি তুমি অটোয় বসো, কেঁদো না, চলো। সুলেমান আমাকে নিয়ে গেল একটা নির্জন জায়গায়। সেখানে গিয়ে আমি কাঁদতে থাকলাম। আমার কি ঘটেছে কিছুতেই বলতে পারছিলাম না। শেষে এক নাগাড়ে বলে ফেললাম সব কথা। এবার বলো আমাকে। জানো সুলেমান, কেঁদো না জিয়া, তার চেয়ে বরং এটা ভাবো যে ওই শয়তানটাকে কিভাবে শাস্তি দেওয়া যায়। জানো সুলেমান, গরিবেরা শাস্তি দেয় না, শাস্তি পায়। দেখছো না, আল্লাহ আমার শাস্তি দিয়েই যাচ্ছে। প্রথমে বাবাকে হারালাম, তারপর ঘর বাড়ি হারালাম, তারপর স্বাধীনতা হারালাম, তারপর ইজ্জত হারালাম, তারপর মাটাকেও হারালাম। এই দুনিয়ায় যত শাস্তি আল্লাহ সব আমার জন্যই জমিয়ে রেখেছে। আল্লাহ তোমাকে সাহস দিয়েছে, তুমি যেটা কোনোদিন ব্যবহার করোনি। তোমাকে মুখের ভাষা দিয়েছে যেটা দিয়ে তুমি কোনোদিনও প্রতিবাদ করোনি। প্রতিবাদ করে কি হতো? আরো শাস্তি পেতে হতো। গরিবের প্রতিবাদের কোনো দামই নেই। প্রতিবাদ আর প্রতিশোধ নিতে গরিব বড়লোক লাগে না জিয়া, লাগে শুধু নেওয়ার ইচ্ছে আর মনের জোর। ওসব মুখের কথা সুলেমান, বাস্তবে তো গরিবদের কাজ হলো শুধু অত্যাচার সহ্য করা আর মুখ বুজে কাঁদা। তুমি কি প্রতিবাদ করতে চাও? তোমার ওপর তোমার চাচা যে অন্যায় করেছে তুমি তার প্রতিশোধ নিতে চাও? চাই। ইচ্ছা আছে তো? আছে। আর সাহস? সেটাও আছে। তাহলে তুমি তোমার চাচার ওপর কিভাবে প্রতিশোধ নিতে চাও? জানে মেরে দিতে চাই। ঠিক আছে, সেটাই হবে। কিভাবে? তুমি তোমার চাচার বাড়ির সঠিক ঠিকানাটা আমায় দিয়ে যাও, আর আজ ঠিক রাত 12টার সময় দরজা ঠকঠক হলে সাথে সাথে দরজা খুলে দেবে। পারবে তো? পারবো। এই ব্যাগে কি আছে? 200টা প্লাস্টিকের প্যাকেট। সেগুলো দিয়ে কি হবে? কাজে লাগবে। আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। তোমার চাচা আর চাচি কোথায়? চাচি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, আর চাচা আমাকে ভোগ করে আধ ঘন্টা আগে নিজের ঘরে চলে গেছে। বোধহয় ঘুমিয়ে পড়েছে। শোনো, তোমার চাচাকে ডাকো আর বলো যে ওনার সাথে একটা লোক দেখা করতে এসেছে। আমি বাইরে বসে আছি। চাচা, চাচা, কে? চাচা, আমি জিয়া। এত রাত্রে ডাকছিস কেন? খুব দরকার আছে, একটু বাইরে এসো। কি হয়েছে কি তোর? হ্যাঁ, চাচাকে এত রাতে ডাকছিস কেন? চাচার সাথে একজন দেখা করতে এসেছে, বললো খুব দরকার। আরে এত রাত্রে কার আবার কি দরকার পড়লো? তুই বলে দে কালকে সকালবেলা আসতে। আমি বলেছিলাম, বললো খুব দরকার, বাইরে দাঁড়িয়ে আছে। ও, তুই গেট খুলে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? যা ডেকে নিয়ে। আসুন। কে ভাই আপনি? এত রাতে আমার সাথে কি দরকার? আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আপনার সাথে একটা বিশেষ দরকারে দেখা করতে এলাম। ওয়ালাইকুম সালাম। কিন্তু আপনি যেভাবে মুখ ঢেকে আছেন আপনাকে তো আমি চিনতে পারছি না। চেনার তো দরকার নেই মাসুদ সাহেব, কিছু কাজ না চিনেও হয়।
তোর চাচিকে ধর। এই চুপ, কোনো কথা বলবি না। ঘরের যত গয়না আছে, টাকা পয়সা আছে, সব নিয়ে আয় যা। না না না, দেবো না। আনবি কিনা বল, না এলে তোর শহরকে একদম গলার নলি করে দু টুকরো করে দেবো। না না না, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তুমি তুমি এগুলো কি করছো? তুমি চুপ করো, তুমি একটাও কথা বলবে না। এগুলো তো কথা ছিল না। চুপ। এই যে টাকা, এতে গয়না আছে। রাখ, টেবিলে রাখ। এই তোর হাতে কানে গলায় যা পড়াছিস ওগুলো খুলে রাখ। এটা তুমি কি করলে? না 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 না, আমাকে মেরো না, আমাকে মেরো না। না ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো বলছি। সব শেষ। এবার কি হবে? এই ব্যাগের ভেতর থেকে প্লাস্টিকগুলো বার করো, আর টাকা পয়সা গয়নাগাটিগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও। তারপর? তারপর এই লাশ দুটোকে পিস পিস করে কাটবো, আর তুমি প্যাকেট করবে। আমি পারবো না। তোমাকে পারতেই হবে জিয়া। আমি এই দুটোকে টুকরো টুকরো করে কাটছি, তুমি প্যাকেট করো। সব ফেলা শেষ। বাহ, তাহলে চলো এবার যা যাক। কোথায়? নতুন ঠিকানায়। পূজার যতদূর মনে পড়ছে, মাস চারেক আগে শান্তিপুর থানায় একটা কেস নিয়ে এলাকা সরগরম হয়েছিল, ডাকাতি আর জোড়া খুন। সেখানে বলা হয়েছিল ডাকাতদের সঙ্গে আঁতাত করে চাচা চাচিকে খুন করে ভাতিজি পলাতক। কেসটা আজও সমাধান হয়নি। আমার মনে হয় এটাই সেই কেস। তাহলে স্যার আমাদের তো শান্তিপুর থানার সঙ্গে যোগাযোগ করা উচিত। নিশ্চয়ই, কিন্তু এই মুহূর্তে নয়। একটা চিঠির ওপর ভিত্তি করে এটা করাটা ঠিক হবে না। আগে আমাদের তরফ থেকে তদন্ত করে ঘটনাটার সত্যতা যাচাই করতে হবে। রাইট স্যার। যাই হোক, তুমি চিঠিটা পড়ো। একটা নতুন ঠিকানায় চলে এলাম আমি আর সুলেমান। একটা গেস্ট হাউসের একটা ঘর, সেখানে আমরা দুজনে থাকতে শুরু করলাম। আমাদের কোনো নিয়ম মতে বিয়ে হয়নি, কিন্তু মিয়া বিবির মতোই আমরা থাকতে শুরু করলাম ওই ঘরে। 24-25 দিন হয়ে গেল, ঘর থেকে বেরোই না। কোথায় এলাম? ঘরের বাইরেটা কেমন? কিছুই জানলাম না। আরে ও তো জানতে হবে না, বাইরে বেরোলেই বিপদ। কেন? কেন তুমি জানো না? আরে আমাদের ওপর দুটো মার্ডার কেস আর একটা ডাকাতির কেস আছে, বাইরে বেরোলেই ধরা পড়ে যাবো। কিন্তু তুমি তো বেরোচ্ছ। হ্যাঁ, আমাকে তো বেরোতেই হবে, ইনকাম না করলে খাবো কি? তাও আমিও সাবধানেই বেরোই, মুখ ঢেকে লুকিয়ে। তুমি ওসব পারবে না জিয়া। আচ্ছা, যতদিন না সবকিছু ঠান্ডা হচ্ছে আমি এই ঘর থেকে বেরোবো না, কিন্তু তোমার জন্য খুব চিন্তা হয়। আমার জন্য চিন্তা করতে হবে না, আমি সাবধানেই থাকবো। আর হ্যাঁ, আমি কয়েকদিন বাড়ি ফিরবো না, এখানে কাজ করাটা খুব চাপের হয়ে যাচ্ছে। আমি ঝাড়খণ্ডে একটা ভালো কাজ পেয়েছি, আজ রাতেই সেখানে চলে যেতে হবে। মানে তুমি আজ চলে যাবে, আর সেটা তুমি আমাকে এখন বলছো? কি করবো বলো, কাল রাত্রেই তো আমি এই কাজের খোঁজটা পেলাম। আমি এখানে একা একা থাকবো কি করে? আমি তো 15 দিন পর আবার আসবো। এই গেস্ট হাউসের প্রায় সবাই আমাকে চেনে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি খাবার দাবার কোথায় পাবো? এই কদিন তো তুমি হাতে করে নিয়ে আসতে। ওই নিয়ে কোনো অসুবিধা হবে না জিয়া। এই গেস্ট হাউসে একটা বাচ্চা ছেলে থাকে, ওর নাম
রাজু, আমি ওকে সব বলে যাবো যাওয়ার সময়। ও তোমাকে সকালের খাবার, চা, দুপুরের খাবার, রাতের খাবার সব দিয়ে দেবে। আরে কাঁদছো কেন? আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি? আমি তো আবার 15 দিন পর আসবো। আর ঝাড়খণ্ডে দেখি যদি ভালো কোনো ব্যবস্থা করতে পারি তাহলে তোমাকেও নিয়ে যাবো আমি ওখানে। আমার খুব মন খারাপ লাগছে। কিন্তু কি করা যাবে বলো? কাজ তো করতেই হবে, কাজ না করলে খাবো কি? আমার একটা ব্যাপার অদ্ভুত লাগতো, কিন্তু কাউকে জিজ্ঞেস করার ছিল না। সেটা হলো আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা থাকতো। বাইরে থেকে রাজু দরজা খুলে খাবার দিয়ে যেত, আবার যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যেত। যাই হোক, সুলেমান চলে যাওয়ার 3 দিন পর আমার ঘরে 2জন লোক এলো। তার মধ্যে একটা লোক কাল্লু। গেস্ট হাউসে যেদিন ঢুকেছিলাম ওকে রিসেপশনে বসে থাকতে দেখেছিলাম। ওর সাথে সেদিন সুলেমানের কথা শুনে বুঝেছিলাম দুজনকে ভালো মতো চেনে। কি অপ্সরা, আমাকে চিনতে পারছো তো? হ্যাঁ, প্রথম দিন আপনাকে ওই রিসেপশনে বসে থাকতে দেখেছিলাম, কিন্তু আমার নাম তো অপ্সরা নয়। জানি, এই গেস্ট হাউসে সুলেমান তোমার নাম অপ্সরা নামেই রেজিস্টার করেছে। ও, বাই দা বাই, আমার নাম কালু, এই গেস্ট হাউসের মালিক, আর ইনি আমাদের পুরনো কাস্টমার। এনার সঙ্গে তোমাকে 2 ঘন্টা কাটাতে হবে। মানে? বুঝেছি, মানেটা সুলেমান তোমাকে ঠিকমতো বোঝায়নি। তোমাকে 2 লাখ টাকা এখানে বিক্রি করে দিয়ে গেছে। সুলেমানের মেন ব্যবসা এটাই, গ্রাম থেকে অল্প বয়সী মেয়ে নিয়ে এসে এখানে বিক্রি করে দেয়। আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাসের 108। বাই দা বাই, আমার 2 লাখ টাকা তো আর ফাও আসে না, সেই টাকাটা তো তুলতে হবে, আর এই টাকাটা তুমি তুলে দেবে। বেশি কিছু করতে হবে না। এই যারা যারা কাস্টমার আসবে তাদেরকে একটু শরীর দিয়ে মন খুশ করে দিতে হবে, ব্যাস। কেঁদে কোনো লাভ নেই, তুমি এখানে ভালোই থাকবে। এই 4টের বেশি কাস্টমার তোমাকে দেব না। দিনে 4 বার খাবার পাবে, গরমে এসি পাবে। তোমার আগের অবস্থা আমি শুনেছি, চিন্তা নেই, এখানে তুমি এলাইভাবে থাকতে পারবে। বাই দা বাই, ইনি তোমার কাস্টমার। তুমি যদি ভালো করে সুখ দিতে পারো তাহলে যে টিপস পাবে সেটা তোমারই থাকবে। আমি এই টাকায় ভাগ বসাবো না। আর যদি বেগরবাই করো তাহলে সোজা পুলিশের হাতে চালান করে দেবো। কথাটা যেন মাথায় থাকে। চলি স্যার। গেস্ট হাউসের অপ্সরা কাস্টমারদের মধ্যে বেশ ভালো নাম করলো। এদিকে ওদিকে এজেন্টদের মুখে নাম শুনে কাস্টমাররা ভিড় করতে লাগলো গেস্ট হাউসে। আমাকে খেতে দিতে আসতো রাজু আমাকে দিদি বলে ডাকতো। জানি না কেন ও আমার প্রতি একটু বেশি কেয়ারিং ছিল। তোমার চা। তুমি জল খেয়েছো? না। তোমাকে না কতদিন ধরে বলছি চা খাওয়ার আগে পেট ভর্তি করে জল খাবে। ভুলে গেছি। উফ, তোমাকে আর বলে বলে পারি না। আচ্ছা রাজু, এখানে কটা ঘর আছে রে? ঘর ঘর তো অনেক কটাই আছে, কিন্তু তোমাকে নিয়ে 6টা ঘরে মেয়ে আছে। এই জায়গাটার নাম কি রে? এই জায়গাটার নাম তালপুকুর। 5 মিনিট দূরত্বেই তো তোমার ওই ব্যারাকপুর স্টেশন। আচ্ছা, এখানের হেড কে? কালুদা? দেখো, পিছনে কোনো বড় হুনু আছে কিনা সেটা জানি না, কিন্তু এখানে কালুদার কথাই শেষ কথা। তাছাড়া 6জন বাউন্সার আছে, কোনো ক্যাচাল হলেই তারা বেরোয়, না হলে ওই পিছনে একটা রেস্ট রুম আছে, ওখানে ওরা থাকে। এজেন্ট কারা আছে ঠিক জানি না, তবে হ্যাঁ একটা এজেন্ট আছে যার নাম নিলয়। শুনেছি মন্ত্রীফন্ত্রীর সঙ্গে ভালো কানেকশন আছে। তার কথা মানে কোনো কাস্টমার আসলে তো কালুদা একটু এক্সট্রা তেল দেয়। আমার একটা কাজ করে দিবি 2 দিন পরে? কাজ? কি কাজ? আমার নামে তো খুনের মামলা আছে, ভাবছি পুলিশের কাছে ধরা দেব। না না, আমি ওসব পুলিশ টুলিশের কাছে যেতে পারবো না। না না, তোকে যেতে হবে না। আমি তোকে একটা চিঠি লিখে দেব, সেটা কোনো পোস্ট বক্সে গিয়ে ফেলে দিয়ে আসবি। কিন্তু কোনো কিন্তু না, তোকে এটা করতেই হবে, আমার দিব্যি। তুমি না খুব শেয়ানা আছো, অমনি দিব্যি মেরে দিলে।
এমনি আমার একটা দিদি মরে গেছে, তারপর আরেকটা দিদি মরে আমি দেখতে পারবো না। ঠিক আছে, তুমি চিঠিটা দিও, আমি ফেলে আসবো, কিন্তু এতে কোনো লাভ হবে না বলে রাখলাম। চিঠিটা পাওয়ার পর আরো 10টা দিন কেটে গেল, অথচ আমরা ভেবে পাচ্ছিলাম না যে একটা চিঠির এগেনস্টে কি স্টেপ নেওয়া যেতে পারে। অন্যদিকে গেস্ট হাউসের রুমে জিয়া কাস্টমার সামলাতে বেশ কয়েকদিনের মধ্যে খুব পটু হয়ে উঠেছিল। এজেন্টদের নেটওয়ার্কে অপসরা এই নামটা খুব পছন্দের হয়ে উঠল। তারপর কি ঘটেছিল আসুন দেখে নিই। আরে সায়ন স্যার যে, বলুন কাকে ডাকবো? ক্যাটলগ দেখায়। ক্যাটালগ তোমার তুমি রোজ রোজ এক প্রশ্ন কেন করো? তোমাকে তো বলেছি আমি শুধু অপ্সরাকেই চাই। নিলয় যেদিন আমাকে প্রথম অপ্সরার ছবি দেখালো, সেদিন থেকেই আমি পার্ক স্ট্রিটের গলি ছেড়ে এই তালপুকুরের গলিতে আসা শুরু করলাম। কিন্তু স্যার, আমাদের অন্য মেয়েরাও ঝাক্কাস, ওরাও কিন্তু ভালো দেখতে। আপনি তো 4-5 দিন আসছেন, তা আজ একটু অন্য মাল চেকে দেখলে হতো না? না, হতো না, আমার অপ্সরাকেই চাই। যাক, মনে যখন ধরেছে তখন আর কি করা যাবে। এই যা 201 নম্বর রুম দেখিয়ে দিয়া। লাগবে না, কাউকে যেতে হবে না। এই কদিন এসে এসে আমি আমার অপ্সরার ঘর চিনে গেছি, আমি চলে যেতে পারবো। ও হ্যাঁ, একটা হেল্প করতে হবে। কি হেল্প? আমি আজকে গাড়ি আনিনি, ট্যাক্সি করে এসেছি। ওই সর্দারজি ড্রাইভার যদি আমাকে খুঁজতে আসে, ওকে বলবে ও যেন অপেক্ষা করে। ও ট্যাক্সিতেই আমি ফিরবো, আর ওই এক্সট্রা মিটার যা লাগবে আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে স্যার। হ্যাঁ, অপ্সরা মাই ডার্লিং, আই এম জাস্ট কামিং মাই জান। সালা প্রেমে পড়ে গেছে, পুরো হাবুডুবু খাচ্ছে। আপনি আজও এসেছেন? রোজ এক ঘরে এসে কি সুখ পান? আপনি তো কিছু করেনও না। আমি তো কিছু করতে আসি না, আমি তো শুধু তোমায় দেখতে আসি অপ্সরা। মানে? মানে আমি যে তোমাকে ভালোবাসি। तो साहब जी कहाँ गए? साहब जी ने कहा है थोड़ा वेट करने के लिए, आपके टैक्सी में लौटेंगे। लेकिन मेरे पास तो उतना टाइम नहीं है, मेरे भाड़ा देने के लिए बुलाया है, मैं चला जाऊंगा। बोला ना वेट करने के लिए। अरे तेरी वेट की गया कहाँ? मेरा पैसा मारना इतना आसान नहीं है। कहाँ गया? बोला कहाँ गया? সর্বনাশ করেছে। साहब কাজ শুরু করে দাও। ওকে স্যার, চলো। কোথায়? বললাম যে ভালোবাসি, বিয়ে করবো তোমাকে। মানেটা কি? আমার কথাটা মন দিয়ে শোনো, সব মানে বুঝে যাবে। আব্দুল, আমাদের সব বাউন্সার নিয়ে ঘর থেকে বেরিয়ে আয়। এক সর্দারজি ড্রাইভার ঘরের ভিতরে ঢুকে গেছে, ওকে পাওয়া যাচ্ছে না। মালটাকে ধরে কেলাতে হবে। কি তোদের বাইরে থেকে ছিটকিনি দিয়ে দিয়েছে? কে? তোর বাপ, পুলিশ। এতদিন আমরা মাঠে নামিনি, তাই তোরা খেলে গেছিস, কিন্তু এবার তো তোদের খেলা শেষ রে সোনাচাঁদ। বাপের সঙ্গে ব্যাটা আর কতক্ষণ খেলতে পারে? এসো জিয়া। এসেছি। শান স্যার আপনি? হ্যাঁ, ইনি হলেন আমাদের ব্যারাকপুর থানার এএসআই সায়ন দত্ত। কি চিনতে পারিসনি তাই না? কালু মিয়া, তোকে এখন আমাদের গেস্ট রুমে যেতে হবে, নিয়ে যাও। আরে এই বাউন্সাররা সব আটকে আছে গেস্ট রুমে, একসঙ্গে ভ্যানে তোলা গিয়ে।
তারপর সায়ন, অভিনয়টা তো ফাটিয়ে করেছো। আপনিও কিন্তু খারাপ করেননি স্যার। বলছো? একদম। কেঁদো না জিয়া, কেঁদো না। তোমাকে যখন আমরা উদ্ধার করেছি তখন বাকি মেয়েদেরও আমরা উদ্ধার করব। অনেক কেঁদেছো, এবার তোমার হাসার পালা। কিছুদিন পর ধরা পড়ল সুলেমান। মুন্না সুলেমান ছাড়া এই নেটওয়ার্কে ছিল আরো অনেকে, তারাও একে একে ধরা পড়তে লাগলো। জিয়া এখন জুভেনাইল সংশোধনাগারে। ওর জন্যই কিন্তু ধরা পড়ল এত বড় একটা নেটওয়ার্ক। আসলে ওর ভেতরের যন্ত্রণাগুলো জমতে জমতে ওর মধ্যে তৈরি হয়েছিল একটা জোর, আর সেই জোর ধরিয়ে দিল সমাজের অনেক অপরাধীকে। মনে রাখবেন, আপনারও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। তাই নিজের মধ্যে জোর তৈরি করুন, নিজেকে সুস্থ রাখুন, সেই সঙ্গে সুস্থ রাখুন বাংলাকে।